তিনি বাংলা সাহিত্যের একজন প্রবাদ পুরুষ। আমি এই কারণে বলবো যে মানুষটি প্রতিটি শাখায় একাধারে তিনি যখন নাটক নির্মাণ করতেন, তার নাটক চলাকালীন সময় বিটিভিতে, সেই সময় রাস্তাঘাটে মানুষজন থাকতো না, বাড়ি চলে যেতে হতো সবাইকে। তিনি যখন লেখেন তখন সেই লেখা সারা বাংলাদেশে সর্বোচ্চ তার বই বিক্রি হতো। বাংলা শুধু সাহিত্য নয়, বাংলাদেশের গান একের সঙ্গে লেখা, একের সঙ্গে সর্বশেষ তিনি ছবি আঁকা থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক বাউল সঙ্গীত শিল্পীকে সামনে নিয়ে আসা, অনেক নতুন মানুষদেরকে সামনে তুলে ধরা, সৃষ্টিশীল মানুষদেরকে নতুন করে জাগিয়ে তোলা, সেই মানুষটি হুমায়ুন আহমেদ। আজ তার মৃত্যুবার্ষিকী ছিল, তাকে নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে প্রথমেই বরকতুল্লাহ ভাই সম্পর্কে বলতে হবে এই কারণে, হুমায়ুন আহমেদের সবচেয়ে জনপ্রিয় নাটকের একটি কোথায়ও কেউ নেই, যে নাটকটির সময় মিছিল হয়েছিল, যেটা আমরা মিলন ভাইয়ের কাছে একটু বড় শুনবো, যে ঢাকা শহরে মিছিলের পর বলা হয়েছিল যে তার ফাঁসি দেওয়া যাবে না, সেরকম একটা অধ্যায় আমরা সে সময় দেখেছিলাম। এরপরে একজন বিখ্যাত অভিনেতা, তিনি হুমায়ুন আহমেদের হাত ধরেই অভিনয়ে আসা ডাক্তার ইজাজুল ইসলাম, এবং এরপরে ইমদাদুল হক মিলন, পরিচয় দেওয়ার কিছুই নেই, বাংলাদেশের বিখ্যাত আরেকজন কথা সাহিত্যিক, যিনি একাধারে হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠ ছিলেন এবং দীর্ঘ সময় পরস্পরের একটা সম্পৃক্ত সম্পর্ক ছিল তাদের দুজনের মধ্যে। এবং মিলন সম্পর্কে আমি এক দর্শক একটু বলে রাখি, সে সময় হুমায়ুন আহমেদ নিজেই লিখে গেলেন যে প্রথম পরিচয়ের বিষয়টা ছিল একটা অন্যরকম, যে তিনি যখন নন্দিত নরকে লেখার পর অনেক বছর দেশের বাইরে ছিলেন, ফিরে আসার পর বাংলা একাডেমির বইমেলা মিলনকে দেখে হুমায়ুন আহমেদ বা দুষ্টামি করে তার দুই মেয়েকে যা বললেন আমাকে একটা অটোগ্রাফ দিন, এবং আমি এটা তার লেখনীতে পেয়েছিলাম। এবং মিলন ভাই খেয়াল করলেন না, অটোগ্রাফ দিলেন, দুদিন পর তিনি টেলিফোন করলেন, মিলন আমি হুমায়ুন আহমেদ। তখন আগের কথা ভুলে গিয়ে এবং মিলনকে তিনি আমন্ত্রণ জানালেন তার বাসায়, এরকমই তো ছিল মিলন ভাই, সেরকম। আমরা সেসব বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, শুরু করে একদম প্রথম পার্ট থেকে। মিলন ভাই, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই এই কারণে, হুমায়ুন আহমেদের যে অনেকগুলো বিষয়, হুমায়ুন আহমেদের সাহিত্য, হুমায়ুন আহমেদের লেখনী, তার নাটক, তার চলচ্চিত্র নির্মাণ এবং তার গান লেখা এবং সর্বশেষ ছবি আঁকা থেকে শুরু করে প্রতিটি শাখায় তাকে আমরা দেখতে পেয়েছিলাম। আমরা এই কারণে বলেছিলাম আকাশ অবস্থান, যে মানুষটির আবার অনেকগুলো মিল দেখেন আপনি, যে মানুষটি আজকে বৃষ্টির দিন ছিল তার মৃত্যুবার্ষিকীতে, নুয়াশপল্লিতে বৃষ্টি ঝরছিল এবং বৃষ্টি যার ভালো লাগতো, যিনি চাঁদনি জ্যোৎস্নাকে, যিনি চাঁদনি পরশর রাতে মৃত্যুকেও আলিঙ্গন করতে আহ্বান জানিয়েছিলেন, সেই মানুষটি, তার সম্পর্কে শুনবো আপনার কাছ থেকে। নয়ন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই একটি কথা বলে নেই যে আজকের এই অনুষ্ঠানের নামকরণটি আমার খুব পছন্দ হয়েছে, আকাশ ছোঁয়া হুমায়ুন আহমেদ। আসলে হুমায়ুন আহমেদ আকাশ ছোঁয়া একজন মানুষ। তুমি নিজেই বলছিলে যে সাহিত্যের প্রত্যেকটি শাখাতে তিনি হাত দিয়েছেন এবং সেখানে সোনা ফলেছে। তিনি উপন্যাস লিখতে গেলেন, জনপ্রিয়তার তুঙ্গে চলে গেলেন। তিনি ছোট গল্পে এমন কিছু ছোট গল্প লিখলেন যে বাংলা ভাষার একজন খুব বড় লেখক রমাপদ চৌধুরী, তিনি আনন্দবাজারের সাহিত্য পাতাটি দেখতেন। হুমায়ুন আহমেদ তাকে তার শ্রেষ্ঠ গল্পটা পাঠিয়েছিলেন। সেই বইটি পড়ে রমাপদ চৌধুরী বলেছিলেন যে এটা শুধু বাংলা সাহিত্যের নয়, পৃথিবীর যে কোনো ভাষার সাহিত্যের সঙ্গে এই গল্পগুলো তুলনীয়। তো যখন চোখ যেটি ছিল সেটি সবগুলো গল্প, হুমায়ুন আহমেদের যে গল্পগুলো তিনি পড়লেন, প্রত্যেকটি গল্প নিয়ে তিনি খুব উচ্ছ্বসিতভাবে বললেন যে এই গল্পগুলো পৃথিবীর যে কোনো ভাষায় লেখা হলে এটি আন্তর্জাতিক মানের ছোট গল্প, প্রত্যেকটা গল্পই। আর তার উপন্যাসগুলোর কথা যদি আমি বলি, নন্দিত নরকে দিয়ে যে লেখকের যাত্রা শুরু হয়েছিল, তিনি তার শেষ দিকে এসে অসামান্য কিছু উপন্যাস লিখলেন। ধরা যাক মধ্যাহ্ন, মাতাল হাওয়া, লীলাবতী, কে কথা কয়, এগুলো তার একটু বড় মাপের উপন্যাস। বৃষ্টি ও বিদ্রোহী, বৃষ্টি, জ্যোৎস্না ও জননীর গল্প, বৃষ্টি বিলাস, এবং এগুলোর ফাঁকে ফাঁকে তিনি লিখলেন হিমু এবং মিসির আলী সিরিজের অনেকগুলো লেখা। এখন কেউ কেউ, মুশকিলটা হয়ে গেছে, কেউ কেউ হুমায়ুন আহমেদকে শুধুমাত্র হিমু এবং মিসির আলী দিয়ে বিচার করে, তার ফলে এক শ্রেণীর পাঠক হুমায়ুন আহমেদকে একটু হালকা লেখক মনে করেন। আমার বলতে কোনো দ্বিধা নেই, জনপ্রিয় লেখকদের একটি বড় দুর্ভাগ্য হচ্ছে তাদেরকে একটু হালকা লেখক হিসেবে ভাবা হয়, যে এই লেখক জনপ্রিয়। একসময় শরৎচন্দ্রকে নিয়ে অনেক অনেক কথা বলতেন, এবং সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে হুমায়ুন আহমেদ শরৎচন্দ্রের চেয়েও জনপ্রিয় লেখক।
যখন হুমায়ুন আহমেদ সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় এরকম একটি কথা বলেন, সেটা বুঝতে হবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ। হুমায়ুন আহমেদ গান লিখেছেন, জনপ্রিয়তার তুঙ্গে চলে গেছেন। হুমায়ুন আহমেদ নাটকের ক্ষেত্রে, মানে টেলিভিশন নাটকে হুমায়ুন আহমেদ একেবারে কিংবদন্তি তুল্য একজন মানুষ। বরকত ভাই এখানে বসে আছেন, তিনি কোথাও কেউ নেই তৈরি করেছিলেন, এবং সেই নাটকটি নিয়ে কি হয়েছিল আমরা জানি। কোনো নাটক নিয়ে হাজার হাজার লোক রাস্তায় নেমে যেতে পারে যে বাকের ভাইয়ের ফাঁসি দেওয়া যাবে না, এই দৃশ্য বাংলাদেশে কখনো দেখেনি এবং দেখবেও না। এজন্য আমি বলতে চাই, যিনি যখন চলচ্চিত্র তৈরি করলেন অনেকগুলো জাতীয় পুরস্কার পেলেন, এমনকি তিনি বিজ্ঞাপন তৈরি করলেন, সেটা তো তিনি মাত করে দিলেন। হুমায়ুন আহমেদ সাহিত্যের যে জায়গায় হাত দিয়েছেন সেখানে সোনা ফলেছে। আমি আসবো আপনার কাছে আবার। ডাক্তার এজাজ, আপনাকে দিয়ে বলছি, যেটা এজাজ, আপনি তো কাছ থেকে অনেক, আপনিও একসঙ্গে অভিনয় করা, ওনার সঙ্গে দিনের পর দিন থাকা, মানে একই নুহাশপল্লীতে সেই আড্ডায় আপনাকে প্রথম উনি নিয়ে গেলেন, এবং তার পরবর্তী আপনাকে অভিনয়ের ক্ষেত্রে আপনি যখন বললেন, একটা হুমায়ুন আহমেদকে আপনার কাছ থেকে দেখা মানুষ হিসেবে আপনি কি বলবেন? কি হুমায়ুন স্যারকে আমি সবসময় মহাপুরুষ বলি, কারণ মানুষ হিসাবে উনি অসাধারণ ছিলেন। আমাকে যখন প্রথম শ্রাবণ মেঘের দিন ছবির দায়িত্ব দিলেন, যে সব কিছু তোমাকে দেখতে হবে, শিল্পীদের থাকা খাওয়া, তাদের সুবিধা অসুবিধা সব দেখার দায়িত্ব তোমার, উনি একটা কথা আমাকে বলেছিলেন যে, ডাক্তার, আমার ইউনিটে আমি যা খাবো আমার প্রোডাকশন বয়ও যেন সেই খাবার খায়, যেটা আমরা এখন আমাদের চোখেই পড়ে না। এবং আমি তাই করেছিলাম, যে খাবার স্যারের জন্য ঠিক সেই খাবার একটা শুটিং ইউনিটের সবচাইতে ছোট পদে যে মানুষটি কাজ করে আমরা প্রোডাকশন বয় বলি, একই খাবার তার জন্য। শ্রাবণ মেঘের দিনে ছোট্ট একটা বাচ্চা এসেছিল, লাগতো অভিনয়ের জন্য, এফডিসি থেকে আসলো। এই বাচ্চাগুলি আসলে বাবা মা হারা, এরা কিনে নেয়, কেউ নিয়ে এই বাচ্চাগুলিকে ভাড়া দেয়। যখন এই বাচ্চাটি নিয়ে নুহাশপল্লীতে এফডিসি থেকে লোকজন আসলো, আমার মনে আছে তখন নুহাশপল্লীতে একটা রুম হিটার, প্রচণ্ড শীত, এবং স্যার আমাকে ডাক দিলেন, বাচ্চাটিকে দেখে বললেন যে হ্যাঁ চলবে, নিয়ে যাও। আমাকে ডাক দিয়ে বললেন, ডাক্তার, আমার রুম থেকে রুম হিটারটা নিয়ে যাও, বাচ্চাটা যে রুমে থাকবে সেই রুমে হিটারটা দাও। এতটুকু বাচ্চা। আমিও বললাম, স্যার যে কোনো সময় নিউমোনিয়া হয়ে যেতে পারে। উনি বলেন, আমার রুম হিটারটা বাচ্চাটাকে দাও, আমার দরকার নেই। তখন কিন্তু স্যারের নাক দিয়ে পানি ঝরছে, উনি নিজে নিউমোনিয়ায় আক্রান্ত। এই মানুষ ছিলেন হুমায়ুন স্যার। মানে আমি একটা দরদ ছিল, একদম সার্বজনীন দরদ, মানে কি সত্যিকারের ভালোবাসা। আমরা তো এখন সবকিছুই তো লোক দেখানো এবং কৃত্রিম, এখন কিন্তু হুমায়ুন স্যারের সবকিছু ছিল একেবারে হৃদয় থেকে দেয়া। একদিন ভোরবেলা মনের বাসায় গিয়েছি, নাটকের ব্যাপারে স্যার ডেকেছিলেন। আমাকে বললেন, ডাক্তার, আমি একটা স্বপ্ন দেখলাম রাতে, অনেকগুলো লোক আমার সামনে দাঁড়ানো এবং কিছু মহিলার কোলে বাচ্চা। আমার মনে হলো এরা রুগী, চিকিৎসার জন্য এসেছে, তো কি করা যায়? স্যার অনেক অলৌকিক ব্যাপার মাঝে মধ্যে বিশ্বাস করতেন। আমি তখন স্পন্টেনিয়াসলি বলে ফেললাম, স্যার তাহলে একটা মেডিকেল ক্যাম্প করা দরকার। গুড আইডিয়া ডাক্তার, একটা মেডিকেল ক্যাম্প করে ফেলো। কোথায় করবা? স্যার আমাদের কুতুবপুরে করি। স্যার যে স্কুলটি বানিয়েছেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, এবং আয়োজন হলো অনেক বড় মেডিকেল ক্যাম্প। আমরা অনেক ওষুধ নিয়ে গেলাম, স্কুলের ছাত্র ছাত্রী, তাদের গরিব বাবা মা, গ্রামের গরিব মানুষ, সবাইকে আমরা সারাদিন ধরে হাজার হাজার রোগী দেখলাম এবং সবাইকে বিনামূল্যে লক্ষ টাকার ওষুধ বিতরণ করলাম। এই ছিলেন মানুষ হুমায়ুন আহমেদ স্যার। আমি সবসময় স্যারকে মহাপুরুষ বলি। আমি কাছে থেকে এত ভালো মানুষ আমি দেখিনি। আমি আসবো আপনার কাছে আবারও। এবার আমরা বরকতুল্লাহ। বরকত ভাই, আপনি কিন্তু বিটিভিতে সেই সময় হুমায়ুন আহমেদ অনেকগুলো ধারাবাহিক আমরা দেখেছিলাম, একদম এইসব দিন রাত্রি থেকে শুরু করে আপনার কোথাও কেউ নেও থেকে শুরু করে অয়ময়, কিংবা আরো অনেক সকাল সন্ধ্যা, সকাল ঢাকায় থাকি, অনেক। কিন্তু যে জনপ্রিয়তা আপনার নাটকটিতে আমরা দেখেছিলাম, এবং সেই সময় যেটা মিলন ভাই একটু আগে উল্লেখ করলেন, হাজার হাজার মানুষ মিছিল করবে, রাস্তায় নেমে যাবে, এটা কি কখনো ভাবনা ছিল এরকম একটা নাটক এভাবে একটা তুঙ্গে নিয়ে যাওয়া? সেই সময় কাজের অভিজ্ঞতাটা বলবেন? একেবারেই না। আমি প্রথম দিকের কথা বহুবার বলেছি। আমি ওই মাঝামাঝি সময় আসি, যখন লাস্ট এপিসোড হবে, সেই এপিসোডে আমাদের নির্ধারিত আছে স্ক্রিপ্টে যে বাকের ভাইকে ফাঁসি দিতে হবে। তো
তো হয় কি, বাকের ভাইকে ফাঁসি দিতে হলে আমাদের রেকর্ডিং করতে হয় অন্তত 3 দিন আগে। তো 3 দিন আগে বাকের ভাইয়ের ফাঁসি হয়ে গেছে আসলে, বুঝতে পেরেছেন? জি। এখন ওই হাইকোর্টের রায়টা আমরা কি করে শুটিং করব। তো আমি চিন্তা করলাম যে হাইকোর্টের তো রায় তো আর এজলাসে থেকে দেখানো যাবে না, তো আমরা একটা মাইক্রোবাসে ক্যামেরা বসিয়ে হাইকোর্টের চারিদিকে আমরা ঘোরালাম এবং রায়টা আমরা দিলাম। তো যাই হোক, এগুলো তো আস্তে আস্তে জেনে যায় যে পরবর্তী এপিসোডে কি হবে না কি হতে যাচ্ছে। তো নূর ছিল না, সেন্ট্রাল জেল থেকে আমরা একটা লাশ বের করেছি, তবে লাশটা ক্যারি করার জন্য অরিজিনাল লোকগুলোকে নেওয়া হয়েছে এবং তাদের ড্রেসও নেওয়া হয়েছে। আর জেইলার অরিজিনাল জেইলার ছিল, এটা অরিজিনাল জেইলার। আর সুবর্ণা বলল যে রাত্র 3টার সময় তো আমি ওখানে যেতে পারবো না, শুটিংও করতে পারবো না। কেন? বলে যে আমি ঘুমিয়ে পড়বো। আমি বললাম যে তুমি ঘুমাতেই পারবে না, তোমাকে আমি তোমার বাসার থেকে নিয়ে যাব, কারণ কাক ঢাকা ভোরে ওই এই থেকে লাশ বের হবে। তো যাই হোক, ওকে নিয়ে গেলাম। তো প্রথম দৃশ্যের আগের দিন আমি কি কি ওকে বলতে হবে জেইলারকে সেগুলো শিখিয়ে গিয়েছিলাম। তো সুবর্ণাকে প্রথমেই জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনি কে? তো সুবর্ণা বললো যে আমি কেউ না। বলে কেউ না, আপনি লাশ নিতে এসছেন, আপনার সঙ্গে কি কাগজপত্র আছে? বলে হ্যাঁ, আমার কাছে কাগজপত্র আছে। তো আপনি কি হন? বলে আমি বলেছি আমি কেউ না। যাই হোক, এই ধরনের কথাবার্তা সংলাপ ছিল। থাকার পরে ওই জেল গেটটা খুলে গেল এবং ওই লাশটা বেরিয়ে আসলো। ওই যে গান তখন চলছিল, হাওয়া মে উড়তা হ্যায়, নাটকটাতে ছিল, ওইটারই রিপিট করা হলো একটু স্লো বোর্ডে। যাই হোক, একটু পরিবেশ তৈরি করার জন্য এটা করা হলো এবং রেকর্ডিংটা হয়ে গেল। তো রেকর্ডিং হয়ে গেল, এডিটও হয়ে গেল। ইন দ্য মিন টাইম আমাকে খবর দেওয়া হলো যে তুমি কি জানো যে তোমার অবস্থা খুব কাহিল? বলে কেন? বলে পুলিশ, এক্সট্রা পুলিশ চলে এসছে, এরা ওই প্রেস ক্লাব থেকে ওই মৌচাক পর্যন্ত এসে গেছে, আমরা ওখানে বাধা দিয়েছি, তুমি কি বলো? আমি বললাম যে আমার তো কিছু করণীয় নাই এখানে। তো বলে যে না আছে, তুমি যদি বলো যে এটা চেঞ্জ করব আমরা, তাইলে আমরা ওদেরকে জানিয়ে দেবো, ওরা চলে যাবে। আমি বললাম যে এগুলো হয় না। আর আমি অবাক হয়েছি, দুজনেই তখন হুমায়ুন আমার সঙ্গে, যে আমরা তাইলে কি করতে পারি? তো আমরা বললাম যে না, স্ক্রিপ্ট যেভাবে আছে ওইভাবেই চলবে। আমরা দুজনে রমনা থানায় চলে গেলাম, বুঝলেন? আচ্ছা, ওই জেলখানা থেকে? জেলখানা থেকে না, অফিস থেকে আমরা রমনা থানায় গেলাম। রমনা থানায় গিয়ে জিডি করলাম যে আমাদের নিরাপত্তা। রামপুরা টেলিভিশন সেন্টারের থেকে লোক যাচ্ছিল হুমায়ুন আহমেদের মৃত্যু রদ করার জন্য, আর বলছিল যে কি অমুক জবাব দাও। পোস্টারও হয়েছে, পোস্টার হয়েছিল। তো যাই হোক, আমি 3 ট্রাক পুলিশ পেয়েছিলাম বাসায় সেদিন রাত্রে আমাকে করার জন্য। আর হুমায়ুন আহমেদ বলল যে আমি আর বাসায় থাকবো না। একটা ককটেল ফুটেছে, আমি শুনেছি। উনি ওনার বন্ধুর বাসা ছিল নিউ মার্কেটে, উনি সেখানে চলে গেলেন। তো এই যে তবে আমাদের সঙ্গে যোগাযোগ ছিল ওই রাত্রে। হুমায়ুন বলছে যে নাটকটা শেষ হওয়ার পরে একটা প্রসেশন বের হয়েছে ওই নিউ মার্কেটের ওদিক থেকে, আপনি এটা বন্ধ করেন, আমাকে বলছে। তা আমি আবার ওই ধানমন্ডি থানায় টেলিফোন করি, তখন এক মহিলা ধরে, সে বলল যে আমি দেখছি এটা আমাদের আছে, দায়িত্বে এগুলো আছে। তো আমি যেটা এখনো ভাবি যে পৃথিবীর ইতিহাসে কোনো টেলিভিশনের ছবি দেখে, সিরিয়াল দেখে বা টেলিভিশন দেখে এই ধরনের সাধারণ মানুষ যে সংবেদনশীল মন নিয়ে রাস্তায় বেরিয়ে আসে, এটা আমার জানা নাই। এটা সত্যি আমার নাটক তো এটা আমি কখনো হয়নি, বাংলাদেশে আর কখনো হবে। তবে একটা জিনিস দেখেছি, বা আমিও করতাম তাই, যখন আমরা নাটক এডিট করতাম তখন মোনার চরিত্রটা নিয়ে আমি কেঁদেছি অনেকদিন।
আমার এতটাই emotion ছিল, আবেগটা এতটাই ছিল। ইনভলভমেন্ট ছিল। অর্থাৎ আমি বলতে চাই যে একটা নাটকের প্রতি কিরকম ইনভলভমেন্ট থাকলে এটা হয়, একটা চরিত্রের জন্য আপন হয়ে যায়, সে একেবারে কাছাকাছি চলে আসে এবং তার বেদনাটা নিজের বেদনা বলে উপলব্ধি হয়। তো আমি জানি না অন্য কারো হয় কিনা। এবং মানুষ হিসাবে হুমায়ুন আহমেদের কথা কি বলবো, অনেক কিছুই বলা যায় যেটা কিছুই বলতে পারি না তাকে, অর্থাৎ খারাপ লাগলেও তাকে বলতে পারি না যে আপনাকে খারাপ লাগছে, এইরকম একটা মানুষ। ধরেন নক্ষত্রের রাতের সময় জি। উনি কোনো স্ক্রিপ্ট লিখতেন না। এটা কিন্তু আমার জন্য, একজন পরিচালকের জন্য ভীষণ কষ্টকর যে আমি নাটক পরিচালনা করতে এসেছি, আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, এটা কি করে হয়। তা আমি হুমায়ুন আহমেদকে টেলিফোন করে বলি মাঝে মাঝে যে আপনি নক্ষত্রের রাত করব, আপনার স্ক্রিপ্ট দেন আমাকে আগে, আমি একটু পড়ি, অথবা আমি কাকে কল করব। তো উনি বললেন যে আপনি সবাইকে কল করেন। এখন সব আর্টিস্ট কল করছি, বলে যে ক্যামেরা, সব ক্যামেরা, বলে হ্যাঁ সব ক্যামেরা করেন। তখন ডিএপির ফ্লোরে এই Shooting শুটিং হতো। হতো। তা আমি আসলাম, হুমায়ুন আসলো, হুমায়ুন বললাম যে দেন এবার স্ক্রিপ্টটা দেন, পড়ি, আমি বুঝতে হবে তো তো কোন সিকোয়েন্সটা কোনটায় কোন জায়গায় করব। তো উনি বললেন যে এইখানে, তখনও এইখানে, বুঝলেন। তখন উনি বলছেন যে আমাকে কিছু কাগজ দেন আর কিছু ইটা দেন, পেন্সিলটা দেন। তো উনি ওইখানে লিখতেন, তারপরে এগুলো হতো ওই আপনার কপি মেশিনে সেগুলো ফটোকপি হতো, তারপরে এগুলো নূরকে দিতাম, ওকে দিতাম, ওকে দিতাম, ওকে দিতাম, ওকে দিতাম আমি। তো আমাকে তখন আর্টিস্টরা বলতো যে আমার প্রথম সিকোয়েন্সটা কোথায়, আমার সিকোয়েন্সটা কোথায়, আমি কোথায় দাঁড়াবো, বুঝতে পেরেছেন। তবুও আমরা ওই জাদুর মতন হয়ে গেলাম, আমরাও বললাম যে হ্যাঁ ঠিক আছে। ফাইনালি কিন্তু এটাও খুব অনেক জনপ্রিয় একটি নাটক ছিল। আমি আসবো আপনার কাছে, বরকত ভাই, আপনার কাছে আবারও আসবো। এটা নিয়ে আরো কথা আছে, আমি এইটা নিয়ে আর শুনবো। মিলন ভাই যে কথা উনি মাঝখানে বললেন, একটা এই যে এক একটা অবস্থানটা, এটা তো ছিল আরেকটা বিষয়। উনি হাওয়া মে উঠতে, ওই সময় পুরানো দিনের হিন্দি গান শুধু নয়, তার অনেক নাটকে আমরা দেখেছিলাম হাসান রাজাকে নতুন করে নিয়ে আসা, তার সিনেমাতে আমরা দেখেছিলাম উকিল মুন্সি। আমি নিজে কোনোদিন উকিল মুন্সির নাম শুনে গানও শুনি নাই। প্রথম হুমায়ুন আহমেদকে শোনার পর এই গানটা অদ্ভুত, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জাগিয়ে ওঠা। এই যে এক একভাবে তিনি এই উকিল মুন্সির মতো মানুষকে তুলে নিয়ে আসা, হাসান রাজাকে নতুন করে আমাদের সামনে নিয়ে আসা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ইয়ে করবেন? এটা খুব বড় একটা ব্যাপার ছিল। হুমায়ুন আহমেদের একটা দৃষ্টি ছিল যে বাংলাদেশের এমন কিছু আঞ্চলিক গানের মানুষ আছেন, লোকগীতির মানুষ আছেন, যাদেরকে যদি বিরাট জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের এই জায়গাটা অনেক সমৃদ্ধ হবে। সেই উদ্দেশ্যে তিনি তার প্রিয় এই মানুষগুলিকে, তুমি উকিল মুন্সির কথা বললে, হাসন রাজার গান যেগুলো, বা কি বর্মন, রাধারমন, এদের এই গানগুলোকে হুমায়ুন ভাই তুলে তুলে আনলেন, এনে তিনি একটা বড় দায়িত্ব পালন করলেন যে এই মানুষগুলোর প্রতিভাকে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া, তার নিজের জনপ্রিয়তা, হ্যাঁ, এবং তিনি তার সঙ্গে তিনি নিজের জনপ্রিয়তাকে মেলালেন। তার নাটকে যখনই উকিল মুন্সির একটা গান হয়, যখনই রাধারমণের একটা গান হয়, সেই গান এমনিতেই তুঙ্গে চলে যায়। এই কাজটা তিনি করলেন। আরেকটা কাজও তিনি পাশাপাশি করেছিলেন, সেটা হচ্ছে যে বিভিন্ন গান, হুমায়ুন আহমেদ কিন্তু প্রথম খুব সাকসেসফুলি রবীন্দ্রনাথের গানগুলোকে তার নাটকে ব্যবহার করেছেন। এই নাটকে গান ব্যবহারের ব্যাপারটা কিন্তু সবচেয়ে সাকসেসফুল ছিলেন তিনি সেই জায়গাটা, এবং সেই কারণে যখন তিনি রবীন্দ্রনাথকে ব্যবহার করলেন, একটা পর্যায়ে ভাবলেন যে আমাদের দেশের যেসব শিল্পীরা, যেসব লোকগীতির শিল্পীরা আছেন, যাদের গান ইতিমধ্যে অনেক জনপ্রিয় এবং তাদের অনেক গানের কথা আমরা জানিও না, সেই গানগুলোকে তিনি তুলে আনলেন। এটা একটা অনেক বড় দায়িত্ব পালন করে, একজন যথার্থ লেখকের দায়িত্ব তিনি পালন করেছেন। এটা একটা বড় বিষয় ছিল। আমি বিরতিতে যেতে হবে, তার মধ্যে ডক্টর ইজাজ আপনার কাছে 1 মিনিট শুনে, 2 মিনিট শুনে নিয়ে তারপরে যাবো, এরপরে বরকতের কাছে আবারও আসবো। সেটা হলো যে এই গানের, বা আপনারা যখন অভিনয় করতেন, অভিনয়ের সময় আপনাদেরকে সবকিছু একাত্মতা করে ফেলা ওনার একটা বড় বিষয় ছিল, যেটা বরকত ভাই বারবার বলার চেষ্টা করলেন। এবং সেই জায়গাটুকু আপনারা কিভাবে মিশে যেতে পারতেন, আপনারা সেই সেই ক্ষমতাটা ছিল, মানে সবাইকে এমনভাবে অভিনয়ের মধ্যে উনি প্রবেশ করাতেন, আমরা যখন কাজ করতাম কেউ নিজের জীবনটাকে মনে করবার কোনো সুযোগ পেতাম না। শ্যামল ছায়া ছবির শেষ দৃশ্য, আমি তো শ্যামল ছায়া ছবিতে সবসময়
নৌকার ভেতরে থাকতাম, ইঞ্জিন দেখতাম, আর ছাদে থাকতেন ফারুক আহমেদ। যখন এই নৌকাটি যুদ্ধ বিধ্বস্ত মানুষগুলিকে নিয়ে সামনের দিকে যাচ্ছে, অনেক দূরে স্বাধীন বাংলাদেশের পতাকা দেখবার পরে সবাই যখন আনন্দে চিৎকার করছিল পতাকা পতাকা, তখন নৌকার ছাদের উপর থেকে ফারুক ভাই আমাকে ডাকছিলেন, ওস্তাদ পতাকা পতাকা। আমি তখন তো সবসময় নেশা করতাম, নেশার ঘোরে নৌকার ছাদে উঠেছি, অনেক দূরে দেখছি পতাকা। স্বাধীন দেশের পতাকা দেখবার পরে আমি একটা স্যালুট করলাম এবং ফারুক ভাই একটা স্যালুট করলেন। আমরা তখন আসলেই কেঁদে ফেলেছিলাম। এবং আমরা যখন কান্না করতে করতে দৃশ্যটা শেষ হয়ে গেল, আমাদের একটা অভ্যাস ছিল, একটা শট দেবার পরে স্যারের দিকে তাকাতাম, স্যারের ফেসটা দেখতাম, স্যার খুশি কিনা। তো আমরা কাঁদতে কাঁদতে দৃশ্য শেষ, আমি চোখ মুছছি, স্যারের দিকে তাকালাম, দেখি স্যার চশমা খুলে স্যারও চোখ মুছছেন। মানে তিনি নিজেও একাত্মতা পুরো ইউনিটের মানুষ তখন কাছে, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশের পতাকা আকাশে উঠছে, সবাই তখন কাঁদছিলাম। সেটা শুটিং ছিল, কিন্তু ঘটনাটি একেবারে যেন আসল ঘটনা ছিল। আপনার সঙ্গে আমার আবার কথা বলবো, আপনার সাথে আসার আগে ছোট্ট একটা বিরতি দিচ্ছি। দর্শক, এই পর্যায়ে একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদকে নিয়ে। আমরা সর্বশেষ ছিলাম ডক্টর ইজাজুল ইসলামের সঙ্গে। এবার বরকতুল্লাহ ভাই, আপনার কাছে আবারও যে কথাটা আপনি তখন বলছিলেন, অনেকগুলো আপনার নাটকগুলো নিয়ে সেই সময় কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, এই শুটিংগুলোর সময় নানা ঘটনাগুলি আপনি তুলে ধরছিলেন সেই সময়। আসলে এই অল্প সময়ের মধ্যে হুমায়ুন আহমেদের যে চরিত্রের বিশ্লেষণ একটা নাটকের পর্যায়ে দিয়ে ব্যতিক্রম ঘটনাগুলো আপনি তুলে ধরার চেষ্টা করলেন, ডিফিকাল্ট। তবুও আমি বলি, হ্যাঁ, তখন আমার মনে আছে যে এটা তখন রমজান মাস ছিল। আমি ইফতারি করে বাসা থেকে বেরিয়ে আসতাম, সারা রাত রেকর্ডিং হতো এবং ওই ফ্লোরে সেহরি করে বাসায় যেতাম। তো ওই সময় যাদের জন্ম তারিখটা পড়েছে, সেই জন্ম তারিখগুলো আমরা কেক এনে খুব করে উদযাপন মানে ইউনিটে যারা কাজ করতো বা সঙ্গে যারা ছিল করতাম। আর একটা জিনিসটা আমার কাছে খেয়াল ছিল যে সাধারণত রাইটাররা স্ক্রিপ্ট দিয়ে মোটামুটি দূরেই থাকতেন, কিন্তু আমি হুমায়ুনকে দেখতাম ইজ ভেরি ডেডিকেটেড, এবং সে পিছনে দাঁড়িয়ে থাকতো। সে সবসময় দেখবেন আমার পিছনে দাঁড়িয়ে থাকতো। আমি একবার মুখের দিকে তাকালে উনি ইশারা করতেন, ঠিক আছে, আর এটা টেক করতে হবে না। এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগতো। সাধারণত নাট্যকাররা তো ওইভাবে নির্দিষ্টকের পাশে এসে দাঁড়ায় না, কারণ আমরা স্ক্রিন প্লে শট দিয়ে শটের পর শট মালা গেঁথে এডিট করে তারপর একটা নাটক নির্মাণ করতাম। সেই নাটকটা যদি লেখা ভালো হতো, যদি অভিনয় ভালো হতো, বা মেকিং ভালো হতো, এডিটিং ভালো হতো, মিউজিক ভালো হতো, তবে না ভালো। দুই একটায় ফেল করে গেলে আর ভালো হবে না। কিন্তু উনি চাইতেন যে আমি যেন ফেল না করি। ওনার এই ডেডিকেশনটা আমার কাছে এখনো আমার যত্নের সঙ্গে আমি মনে করি যে উনি পিছনে দাঁড়িয়ে থাকতেন এবং সবসময় আমাকে যখন শুটিংটা শেষ হতো বা ওই সিকোয়েন্সটা শেষ হতো, উনি একবার আমার দিকে তাকাতেন, আমি তার দিকে তাকাতাম। ওর অর্থ হচ্ছে আমি আবার নতুন করে টেক করব কিনা। যাই হোক, একদিন হঠাৎ করে দেখি একটু অন্য প্রসঙ্গে যাই, সবসময় ভালো আলোচনা, ভালো না একদম সব বিষয়ে আমরা কথা বলবো। তো উনি আমাকে একটা ছবি দেখালেন, একটা স্টিল ছবি আমার হাতে দিলেন। ওনার সঙ্গে আমার খুব ইন্টিমেট গল্প টল্প হতো। তো উনি দেখালেন যে একটি হাতের উপরে আরেকটি হাত, হাতের উপরে আরেকটি হাত। আচ্ছা। তো আমাকে উনি কুইজ দিলেন যে এই হাতটি কার, বুঝতে পেরেছেন? ওর হাত নখ সব মুখস্থ হয়ে গেছিল তো আমাদের। আমি বললাম যে আপনার। বলে যে আরেকটি হাত।
আমি বললাম যে আর কি হাত আমি বলতে পারবো না, কারণ এখানে নেই সে। বলে তাকে আনতে হবে, তাকে আপনার আনতে হবে এবং তাকে দিয়ে অভিনয় করাতে হবে। যাই হোক, এইটুকুই আমি বলি। আবার 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 হ্যাঁ, এটার চমকটা আমি দিচ্ছি। আরেকদিন হঠাৎ করে উনি আসলেন এবং খুব বিমর্ষ আমার বাসায়। এর বেশ কিছু আগে, আপনাকে আমার সঙ্গে ময়মনসিংহে যেতে হবে, ময়মনসিংহে যেতে হবে। একটি মেয়ে, শি ওয়ান্টেড টু কমিট সুইসাইড, হসপিটালে আছে, সে বাঁচবে কিনা মরবে জানি না, তবে আমি একা যেতে পারবো না, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। তা আমি এগুলো বাধা কখনো দিইনি। ঠিক আছে, হুমায়ুন বলছে যখন যাই, গেলাম। যাই হোক, যেটুকু বলার সেটুকু বলছি। ওই মেয়েটির সঙ্গে আমার দেখা হলো, বাসায় খুব রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। ওই মেয়েটিকে ডেকে আমি বললাম যে তোমার কি হয়েছিল আসলে। মেয়েটি বলল যে আমি জানি না আমার কি হয়েছিল, তবে আপনাকে বলি যে আমি যখন প্রতি রাত্রে ঘুমাতে যাই, তখন হুমায়ুন আহমেদের যত গল্প এবং উপন্যাসের বই আছে, সেগুলো যদি আমার বিছানার চারিদিকে না ছড়িয়ে মাঝখানে আমি শুই, তা না হলে আমার ঘুম আসতো না, ঘুম আসে না। তা আমি বললাম যে ভালো চিকিৎসা দরকার তো তোমার। মেয়েটিকে বললাম যে ভালো চিকিৎসা দরকার তোমার, এরকম হয়েছে কেন? তা আমি বললাম যা, ও বললো যে আমি জানি না কেন হয়েছে। যাই হোক, এই কথাগুলো হুমায়ুন আহমেদ নেই, অন্যভাবে আপনারা নিয়েন না, কিন্তু আমাদের এই জিনিসগুলো হুমায়ুন আহমেদ একদিন আমাকে বলল কি যে বরকত ভাই আপনি আসেন, আপনার সঙ্গে আমার খুব গভীর আলাপ রয়েছে। আমি বললাম যে কেন? বলে যে বরকত ভাই আপনাকে বলি, আমি যদি রাইটার না হতাম, আমি খুনি হতাম, আমি মানুষকে খুন করতাম। ও আচ্ছা, না 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 খুনি হতেন। না, না, খুনি হতাম, আমি মানুষকে খুন করতাম। এই সেই রাশিটাই আমার আছে, বুঝতে পেরেছেন? আর একটা বেদনার কথা বলি আমি একটু, এই প্রসঙ্গে আবার আসবো, একটু বলে নেই মাঝখানে। উনি পলিমার কেমিস্ট্রির একজন ভালো ছাত্র ছিলেন এবং উনি যার কাছে পড়েছেন তিনি পেয়েছেন, অর্থাৎ নোবেল পুরস্কার, তিনি নোবেল প্রাইজ পাওয়া নোবেল পুরস্কার পাওয়া একজনই ছিলেন। এবং তারা যৌথভাবে ওই পলিমার কেমিস্ট্রির উপরে একটা ভালো লেখা লিখেছিলেন এবং সেই লেখাটা উপস্থাপন করতে হবে। এখন তার স্যার হচ্ছে আপনার ওই নোবেল পুরস্কার বিজয়ী, তার সামনে হুমায়ুন কি করে সেটা উপস্থাপন করেন? উনি স্যারকে বললেন যে স্যার আমি তো পারবো না আপনার সামনে এটা উপস্থাপন করতে। না, তোমাকে করতেই হবে। উনি বলছেন, ওনার টিচার বলছেন যে এটা তোমাকে করতেই হবে, তুমি করো। বলে স্যার আমি তো করলাম, কিন্তু করার পরে প্রশ্নের উত্তর দেবো কি করে? এখানে তো আরও নোবেল পুরস্কার বিজয়ী বহু লোক আছে। তো বললো যে এটা তোমার কোনো চিন্তা নাই, কারণ আমি তোমার পাশে আছি সব সময়। সেই লোকটি যে আমাদের ইউনিভার্সিটিতে পড়াতো, আপনি জানেন একজন প্রফেসর হতে গেলে তার কত ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, কি থাকতে হয়, কত উপরে উঠতে হয়। সেই লোকটি আবার হঠাৎ করে আমার বাসা থেকে নিয়ে গেলেন যে আমি আজকে একটি কাণ্ড ঘটাবো, আপনি আমার সঙ্গে থাকেন। আমি বললাম যে কি, আমাকে বলেন। সে কিছুতেই বলতে চায় না। তারপরে উনি কার্জন কাছে গেলেন, ওই পুকুরের পাড়ে। বলে আমি আজকে রিজাইন করব, বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দেব। আমি দেখলাম, আমার কাছে মনে হলো যে সমস্ত আকাশটা একেবারে নিচে নেমে চলে এসছে। আমি তাকে বোঝালাম, অনেকক্ষণ বোঝালাম যে বরকত ভাই, আমাকে বলতেছে বরকত ভাই আপনি যদি আমাকে বোঝান তাইলে আমি খুব উইক হয়ে পড়বো, আমি এই রেজিগনেশন লেটারটা দিতে পারবো না, আপনি কোনো কথাই বলবেন না, আপনি শুধু আমার কাছে থাকবেন। ওই সময়টা উনি চলচ্চিত্র বানাবেন বলে একটা অফিসে নিলেন, একটু কাছে থাকেন আপনি, আর কিছু লাগবে না। তা আমি কাছে বসলাম, উনি এটা দিলেন, 2 মিনিট কথা বলে উনি বেরিয়ে আসলেন। আমি আসবো বাবার আপনার কাছে। মিলন ভাই, এখানে আবার আপনার কাছে ফিরে আসতে হচ্ছে, সেটা হলো যে দেখেন হুমায়ুন আহমেদের এই পার্টগুলো যে বরকত ভাই তুলে ধরলেন, যে অংশগুলোর মধ্যে ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন অধ্যাপক তার ছেড়ে আসতেন শুধুমাত্র তার সাহিত্যকর্মের জন্য, তার নাটক নির্মাণের জন্য, চলচ্চিত্র নির্মাণের জন্য। এটা একটা ব্যতিক্রম উদাহরণ।
আপনি আরেকটা বিষয় এর আগে বলেছিলেন, আপনার সঙ্গে আমার বিভিন্ন সময় কথার সময় আমাদের বা একটা অনুষ্ঠানও সেভাবে আপনি উল্লেখ করা, যে আমরা সবাই কিন্তু চাঁদ দেখি, কিন্তু আনুষ্ঠানিকভাবে দেখার যাত্রাটুকু, বৃষ্টি আনুষ্ঠানিকভাবে দেখার বিষয়টুকু, কিংবা বন্ধুদেরকে নিয়ে দল বেঁধে একসঙ্গে হঠাৎ করে নেপাল চলে যাওয়া বা বাইরে চলে যাওয়া, ঠিক আছে কোথায় এজাজ আছে ডাকাও, কোথায় টুটুল আছে ডাকাও, কোথায় সালেহ চৌধুরী আছে, কোথায় মিলন আছে, কোথায় মাজার আছে, কোথায় এক এক তার সঙ্গে যারা চলতেন সবাইকে তো ডেকে নিয়ে চলে যাওয়ার এই যে একটা দৃষ্টান্ত ডিফারেন্টলি, এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? হুমায়ুন ভাইয়ের এটা খুব বড় একটা গুণ ছিল যে তিনি একা চলতেন না, কিন্তু সদল বলে চলতেন, এবং সেই দলের মধ্যে তিনি যাদেরকে পছন্দ করেন সেই মানুষগুলোর থাকতে হবে। আমি 3 বার হুমায়ুন আহমেদের সঙ্গে দেশের বাইরে গেছি। একবার প্রথমবার গেলাম নেপালে, হঠাৎ করে তিনি আমাকে বলেন যে এই তুমি নেপাল গেছো কখনো? আমি বললাম না। বলছে তুমি সারা দুনিয়া ঘুরে আসছো, আমেরিকা ইউরোপ ভেজে খেয়েছো, আমাদের ঘরের পাশে এরকম একটা দেশে তুমি যাওনি, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এবং সদল বলে কিন্তু 10-15 জনের একটা দল আমরা চলে গেলাম। তো সেখানে গিয়ে পোখারায় যাওয়া হলো, অন্নপূর্ণা রেঞ্জ দেখা হলো। এরপরে হঠাৎ করে বলে কি এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গল্প উপন্যাস লিখি, এই তুমি কখনো আগরতলা গেছো যেখানে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, মেলা ঘরে গেছো? আমি বললাম না। বলে আমিও জানি, চলো যাই। আমরা সেই এলাকাটা ঘুরে এলাম। তারপরে তিনি যাবেন আমেরিকায় যাবেন, তার একটু হার্টের প্রবলেম হচ্ছে। হুমায়ুন ভাইয়ের মা আমাকে বললেন যে তুমিও যাও সঙ্গে। আমি মাজার আমরা তাকে নিয়ে গেলাম আমেরিকাতে, এবং প্রত্যেকটা যাত্রায় হুমায়ুন আহমেদের মতো যাত্রা সঙ্গী হয় না। মানে হাসি আনন্দ, মানে যে কোনো বিষয় নিয়ে মানুষকে মাতিয়ে রাখার যে যোগ্যতা তার ছিল, এবং গল্প বলার যে অসামান্য ক্ষমতা ছিল। একজন মানুষ একাধারে এত ভালো লিখতে পারেন, একাধারে এত ভালো গল্প বই এজাজরা জানে, মানে বরকত ভাইও দেখেছেন অনেক। হুমায়ুন ভাই যেখানে বসতেন, নূর ভাই, আমরা সবাই দল বেঁধে বসে আছি, কথা কিন্তু হুমায়ুন ভাই বলে যাচ্ছেন এবং মন্ত্রমুগ্ধ হয়ে থাকছে সবাই। এই হচ্ছে হুমায়ুন আহমেদ। সুতরাং তার সঙ্গ যারা পেয়েছে, তার সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ যারা পেয়েছে, তাদের সৌভাগ্যের কোনো সীমা পরিসীমা নেই। আর বরকত ভাই যে কথাগুলো বলছিলেন যে হুমায়ুন ভাই যে যখন ইউনিভার্সিটির চাকরিটা ছেড়ে দিলেন, আমি সেই সময়টা জানি। আমাকে একদিন বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফুল প্রফেসর হয়ে রিটায়ারমেন্টে চলে যাব। আমি বললাম তখন আপনি কি করবেন? অধ্যাপকের আবার রিটায়ারমেন্ট কি, সে তো সারা জীবন পড়াবে। বলছে না, আমার একটা অন্য উদ্দেশ্য আছে। আমার খুব স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হব, ফুল প্রফেসর হব, হয়ে আমি আমার লেখালেখির জগৎটাতে পুরোপুরি চলে যাব। ওটা ছেড়ে তারপর তিনি নাটক তৈরি করতে শুরু করলেন। কিন্তু বরকত ভাই, প্রথমে তো আপনারা তার নাটক করতেন, হুমায়ুন ভাই নিজে নাটক তৈরি করতে লাগলেন। এজাজদের সঙ্গে তার যোগাযোগ হলো, যেখানে যে মানুষকে পেতেন, যাকে তার পছন্দ হতো, এজাজকে তো উনি সেইভাবে নিয়ে আসছিলেন। এই ডাক্তার আসো, আমার নাটকে অভিনয় করো, পছন্দ হয়েছে এই ছেলেটিকে তার। তো এইভাবে বহু মানুষকে তিনি তুলে এনে নাটক তৈরি করতে লাগলেন, গান লিখতে লাগলেন, গানের আসর বসাতেন তার এই ঢাকার বাসায়। দক্ষিণ হাওয়াতে তো বসাতেনই, এর আগে যে বাসাগুলোতে ছিলেন সেখানেও বসাতেন। তারপর তো নুহাশপল্লী একদম গানের আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছিল। কোন কোন অঞ্চল থেকে বয়াতিদের ধরে নিয়ে আসতেছে। এজাজরা হচ্ছে, এজাজকে আমি দেখতাম যে সে এই ছুটছে, ওই লোককে খবর দিচ্ছে, খাবারের ব্যবস্থা করছে, মানে ওদের ব্যস্ততার সীমা পরিসীমা নেই। হুমায়ুন আহমেদ সব দল নিয়ে বসে আছেন রাজার মতো এবং মহারাজের মতো। যে কারণে হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে আমি কালের কণ্ঠের লিড হেডিংটা করেছিলাম, চলে গেলেন সাহিত্যের রাজপুত্র। হুমায়ুন আহমেদ রাজার মতো, সম্রাটের মতো বেঁচেছিলেন এবং সর্ব অর্থে। এইভাবে বজ্র সাজিয়ে আর কোন লেখক রাতের বেলা চাঁদ দেখা, কিংবা জার্মান অ্যাম্বাসেডারকে নিয়ে গেছে নুহাশপল্লীতে, সেই নৌকা করে করে যাচ্ছিলেন সেদিন। সেই অ্যাম্বাসেডার ওখানে গিয়ে বলে কি, বাংলাদেশ সম্পর্কে আমি জানি, আমরা জানি এটা একটা দরিদ্র দেশ, সেই দেশের একজন লেখক এরকম রূপকথার মতো, একদম রূপকথা শব্দটা বলল, যে রূপকথার মতো জীবনযাপন করতে পারে, এটা আমরা কল্পনাই করতে পারি না। এবং সেখানে দাঁড়িয়ে বলে যে হুমায়ুন, আপনি আপনার পুরো টিম নিয়ে জার্মানিতে বেড়াতে আসবেন, আপনাদের ভিসার দায়িত্ব আমার। জার্মানি ভিসা কিন্তু খুব কঠিন। বলছে আমরা ভিসা দেবো, আপনারা কতজন বেড়াতে আসবেন। এই সম্মানগুলো হুমায়ুন আহমেদ পেয়েছেন। আরেকটা জিনিস আমি বলি, এনএসকে বরকত ভাই এবং এজাজের জানার কথা, এটা হচ্ছে জাপানের সবচাইতে বড় সরকারি মিডিয়া, টেলিভিশন, রেডিও, অনেক কিছু ওদের। এনএসকে
এই উপমহাদেশের একজন লেখককে নিয়ে একটি ডকুমেন্টারি করেছিল 5 মিনিটের, সেটা হুমায়ুন আহমেদ, যে জনপ্রিয় লেখক কোন পর্যায়ের হতে পারে। এবং যখন জাপানে সেটা দেখানো হয়েছিল, জাপানের সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীরা বিস্মিত হয়েছিল যে একজন লেখকের বই, বাংলাদেশের মতো দেশে একজন লেখকের বই প্রকাশ হওয়া মাত্র 25,000 কপি বিক্রি হয়ে যায়। যে দেশে শিক্ষিত মানুষের হার এইটুকু, যে দেশে সাহিত্যের পাঠক এইটুকু, সেখানে এটা কী করে সম্ভব? এই মানুষটির সম্পর্কে আবারও শুনবো মিলন ভাই আপনার বক্তব্য পর। এরপর আমি ডক্টর ইজাজ এবং আমাদের বরকতুল্লাহ সাহেবের কাছ থেকে দুইটাই শুনতে যাব। দর্শক, এই পর্যায়ে ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন, কারণ আরো হুমায়ুন আহমেদ সম্পর্কে আরো অনেক কথা, অজানা কথা আমরা শুনবো এই মানুষগুলোর কাছ থেকে, যারা হুমায়ুন আহমেদকে অনেক কাছ থেকে দেখলেন, জানেন এবং তার সম্পর্কে বলার, আপনাদের সামনে তুলে ধরার মতো অবস্থান তাদেরই রয়েছে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিরতির পর। বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদ সম্পর্কে। ইমদাদুল হক মিলনের পর আমরা ডক্টর ইজাজ আপনার কাছে আসলাম। যে অনেক দিন আমরা থেকে জানি যে হুমায়ুন আহমেদের সঙ্গে আপনার ব্যক্তিগত একটা অসাধারণ সম্পর্ক ছিল, যেই বন্ধনে তার সঙ্গে আবদ্ধ হয়েছিলেন, তার পরবর্তী সম্পর্ক এত গভীরতা এবং এমন কোন স্মৃতি আপনাকে এখনো নাড়া দেয়, কষ্ট দেয় বা অনেক ভালো লাগা কাজ করে, সেটা একটু বলবেন কি? স্যারের কাছ থেকে এটা শিখেছি একজন মানুষ কাজে কতটা মনোযোগী হতে পারে। স্যার কখনো অর্থের চিন্তা করেননি, কখনো নিজের জীবনটার চিন্তা করেননি। চন্দ্রকথা ছবির শুটিংয়ের আগে আমি গাজীপুরের নুহাসপল্লীতে ফ্লোর বানাচ্ছি, শুটিং শুরু হবে। সারা দিন কাজ, সারা রাত কাজ। এই সময় স্যারের প্রথম হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমি সেট থেকে ফোন পেলাম, স্যার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি, এবং স্যারের জ্ঞান নেই। আমি কাজ ফেলে ছুটে এলাম সোহরাওয়ার্দী হাসপাতালে। তো ডাক্তার হিসেবে ঢুকবার একটা সুযোগ পেলাম। আমি আস্তে আস্তে এর মধ্যে স্যারের সেন্স এসেছে, স্যার মানুষ চিনতে পারছেন। তো আমি তখনও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি ডাক্তারদেরকে বলে আমার অবস্থা থেকে ডাক্তার বলেন ঠিক আছে আপনি যান। আমি ঢুকলাম, দেখে স্যার আস্তে করে চোখ খুললেন, আমার দিকে তাকিয়ে তার প্রথম কথা, ডাক্তার সেট কত দূর? কমপ্লিট করেছে? ওই অবস্থার মধ্যে আমি হাউমাউ করে কেঁদে ফেললাম, স্যার সব ঠিক হবে, আপনি আগে সুস্থ হন। কারে তোর আমি সুস্থ হয়ে যাব, শুটিং কিন্তু ঠিক ডেটে হবে। আমি অবাক। এটা হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয় গল্প, স্যার বাইপাস করে আসলেন সিঙ্গাপুর থেকে, তখন আমি নুহাসপল্লীতে কাজ করছি। শুনলাম স্যার চলে এসেছেন। আসার কথা আরও 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ আগে স্যার চলে এসেছেন। আমি ছুটে এলাম যে স্যার কি বাইপাস করেননি? খামখেয়ালি মানুষ, ভুলটি করলেন কিনা। তো বাসায় ঢুকলাম, স্যার ডাইনিং টেবিলে বসা। আমি বললাম স্যার, আরে সুন্দর অপারেশন হয়েছে ডাক্তার, খুব ভালো আছে, পরশুদিন শুটিংয়ে যাব, অ্যারেঞ্জ করো। এই হচ্ছে দ্বিতীয় ঘটনা। এবং উনি ঠিক পরশুদিন নুহাসপল্লীতে গেলেন। 15 দিন আগে বাইপাস করে আসা একজন মানুষ শুটিং করলেন প্রচণ্ড রোদে, ঘাম ঝরিয়ে। কখনো তাকে মনে হয়নি যে উনি তার কাজের প্রতি একটু অমনোযোগী, কিংবা উনি নিজের জীবনটা নিয়ে ভাবছেন। শ্রাবণ মেঘের দিন যখন সুপারহিট, 15 দিনের টিকিট বিক্রি হয়ে গেছে, তখন স্যার দ্বিতীয় ছবির কাজ শুরু করবেন 2 দুয়ারে। আমি বললাম স্যার কোটি কোটি টাকা আসবে, 3টা মাস অফিসে বসি স্যার, টাকাগুলি নিয়ে নেই। স্যার আমাকে ধমক দিলেন, এই আমি কি টাকার জন্য ছবি বানিয়েছি? চলো শুটিং অ্যারেঞ্জ করো। এই কোটি কোটি টাকা ফেলে উনি চলে গেলেন। অফিসে যে স্টাফরা থাকলো, যা হয়, আমরা তেমন কিছুই পাইনি শ্রাবণ মেঘের দিন থেকে। অথচ ওই একটি ছবি থেকে স্যার যদি ঠিক মতো ব্যবসাটা করতেন, কোটি কোটি টাকা তখন তার পকেটে থাকতো। কিন্তু এখানে আমি একটু ওই এজাজ একটা কথা বলি। হুমায়ুন ভাই মাঝে মাঝে তার দুঃখ বেদনা এবং আনন্দ সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করতেন, আপনার সঙ্গে তো নিশ্চয়ই করতেন। আমাকে একদিন বলে কি, দেখো আমি তো কোনো দিন টাকা পয়সার হিসাব করিনি,
আমি যে ছবিগুলো বানিয়েছি আমার কত টাকা লস হয়েছে জানো? আমি বললাম যে না, আপনার তো অনেক ছবি হিট করেছে, সব ছবি। বলে যে আরও ছবি হিট করলেও সব টাকা পাওয়া যায় না, আমার 4 কোটি টাকা লস এই পর্যন্ত। হুমায়ুন আহমেদ এটা ওরাও জানে, হুমায়ুন ভাই কিন্তু তার নিজের শখের জন্য 4 কোটি টাকা সিনেমার পেছনে ঢেলে দিয়েছিলেন, টাকার কথা ভাবেনি। কখনো হবেননি। আমি অনেকবার তাকে বলেছি, স্যার স্যার টাকা পাচ্ছি স্যার, টাকাটা নেই। আমাকে ধমক দিতেন, বলে রাখো আমি শুটিং করবো, আমাকে বকা দিতেন, আমাকে অনেক বকা দিয়েছেন, হ্যাঁ। ডাক্তার তুমি টাকা চাও, এরকমই ছিল। টাকা টাকা করবে না তো খবরদার। তো মানুষ জীবন নিয়ে কখনো খরচে তো করতেন উনি ধোয়াতে, আমরা যেটা শুনেছিলাম যে খরচের হাত ছিল বিশাল। উনি কাজের জন্য জীবনকে ভাবেননি, কাজের জন্য অর্থকে ভাবেননি। এরকম মানুষ আমি জীবনে আর কি দেখতে পাবো? না, শেষ দিনগুলোতে আপনার কাছে যেটা এখনো কষ্ট দেয় সেরকম একটা কথা বলবেন, শেষ মুহূর্তগুলোতে আবার যখন দেশে ফিরে আসলেন। শেষ কষ্টটা এখনই, স্যার অনেক দিন বাঁচতে চেয়েছিলেন, পুকুর পাড়ে ঘুরছিলাম। তার লেখনীগুলোর মধ্যে শেষ মুহূর্তে এরকম একটা আকুতি ছিল। স্যার হয়তো বলতেন না, কিন্তু স্যারের বাঁচবার খুব ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, মিলন ভাই খেয়াল করছেন শেষ মুহূর্তে আপনি দেখেন ওয়াশিংটনে তিনি যে দৃশ্যটা আমরা ইউটিউবে দেখেছিলাম, মরিলে কান্দিস না আমার দায়, ওই গানটার সঙ্গে হুমায়ুন আহমেদ অজরে কাঁদছেন। হ্যাঁ, এটা ঢাকাতেও যখন এই গানটা হতো তিনি কাঁদতেন। তার মানে তার এই যে এজাজ বললো যে দীর্ঘদিন হুমায়ুন ভাইয়ের বেঁচে থাকার একটা ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল, এবং কখনো ভাবতেই পারতেন না। এমনও বলতেন যে একটা কচ্ছপ এত বছর বাঁচে, কুমির এত বছর বাঁচে, মানুষের আয়ু কেন এত কম? আমি থাকবো না, এই ফুটফুটে জ্যোৎস্না ফুটবে, শিশির ঝরে থাকবে ঘাসের ডগায়, হাওয়া বইবে, পাখি ডাকবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যাব। এটি সবসময় তার এই আক্ষেপটা ছিল। একটা অদ্ভুত বিষয়, মানুষের আসলে নিয়তিটা এরকমই, এরপরে মানুষকে আসলে চলে এবং আমার তোমার একটা লেখার কথা এখন মনে পড়ছে, তুমি তোমার বাংলাদেশ প্রতিদিনে লিখেছিলে যে হুমায়ুন আহমেদ আমাদেরকে জ্যোৎস্না দেখাতে শিখিয়েছেন, বৃষ্টি দেখতে শিখিয়েছেন, আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আসলেই তাই, তিনি এই প্রকৃতি দেখতে শিখিয়ে গেছেন আমাদের, এবং আমাদের মধ্যে অনেক স্বপ্ন তৈরি করে দিয়ে গেছেন। এই বাস্তবতা আমি বরকতুল্লাহ আপনার কাছে এবার আসবো। এই প্রশ্নগুলো আপনি তো দীর্ঘদিন তার সঙ্গে কাজ করতে গিয়ে যে অংশগুলো ছিল আপনার সঙ্গে, এবং বিভিন্ন সময়ের মেয়াদে আমরা ওই সময় দেখেছিলাম, আপনি অনেক নাটক নির্মাণ করলেন, একজন হুমায়ুন আহমেদের মতো আপনি দ্বিতীয় কাউকে পেলেন কিনা? একটু অন্য প্রসঙ্গে যাই, ভাল লাগবে দেখবেন যে মানুষকে কিভাবে সে শ্রদ্ধা করত এবং ভালোবাসতো। উনি বরিশালে গেলেন ইউনিভার্সিটি থেকে এক্সটার্নাল হয়ে ইন্টারভিউ নেওয়ার জন্য, শিক্ষার্থীদের ইন্টারভিউ দিচ্ছেন। তো ইন্টারভিউ সব শেষ হয়ে গেছে, বিকেলবেলা উনি জিজ্ঞাসা করলেন আর কেউ বাকি আছে কিনা। বলে যে একটি মেয়ে বাকি আছে, সে অনেক দূরে থাকে, তো শি ইজ ইন এ ফ্যামিলি ওয়ে, অসুস্থ, সে আসতে পারে নাই। তো উনি বললেন যে মেয়েটি ইন্টারভিউ দেবে, আসতে পারে নাই, নাম্বার পাবে না, এটা কি করে হয়? আমরা আছি কিসের জন্যে? আমরা পুরো বোর্ড তার বাসায় চলে যাব এবং তার ইন্টারভিউ নেব। তো ওখানে বরিশালের টিচাররা বলছেন যে এটা কি করে হয় স্যার, এটা কি করে হয়? গ্রামে থাকে মেয়েটি, সেখানে আমরা বোর্ড বসাবো তার বাসায় গিয়ে? বলে যে হ্যাঁ, বসানো যায়, আমরা গেলেই বসানো যায়। তো সেই সন্ধ্যার পরে যখন তারা গেল, এবং শুনলে অবাক হবেন, একটা ছোট্ট সাঁকো পার হতে গিয়ে উনি পড়ে গেলেন, এবং পড়ে কাদামাটা হয়ে গেলেন এবং ভিজে গেলেন। এখন কি করবেন? তো বলে যে এভাবেই যাব। এবং ওই মেয়েটি জানত যে তার আজকে ইন্টারভিউ, এবং ওই মেয়েটি দেখে শুনে ও তো তাজ্জব বলে গেল যে কি ব্যাপার, এইভাবে কি করে সম্ভব হয় যে পুরো বোর্ডটা আমার বাসায় চলে এসছে এবং আমাকে প্রশ্ন করবে, আমাকে জিজ্ঞেস করবে। তো এই গল্পটা সে ঢাকায় এসে বলল যে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে, এবং শেষ পর্যন্ত ওই মেয়েটির আমরা নিলাম, ইন্টারভিউ নিলাম, এবং সে ভালো করবে, এবং সে ভালো একজন ছাত্রী। তো আমি চিন্তা করলাম যে এ কি করে সম্ভব? তার পক্ষে সম্ভব ছিল, মানুষ ছিলেন বলে। আমি শেষ পর্যায়ে আপনার জাস্ট মূল্যায়নটা, হুমায়ুন আহমেদকে সার্বিকভাবে আপনার মূল্যায়নটা কি আমরা অনুষ্ঠান শেষ দেখেন, সার্বিকভাবে মূল্যায়ন যদি আমি করি তাইলে আপনি হয়তো একমত নাও হতে পারেন। আমি যতদিন এই গ্লোবে বেঁচে আছি, রবীন্দ্রনাথ, নজরুল, এদের বই পুস্তক আমরা পড়েছি, দেখেছি, আরো বহু রাইটারের দেখেছি। তবে বিভিন্ন
ব্রাঞ্চে, যে শাখা প্রশাখা মেলে একই লোক উপন্যাস লিখতে পারে, গল্প লিখতে পারে, গান লিখতে পারে। হ্যাঁ, শুধু আমার মনে হয় নাচটাই বাকি ছিল না, তাও হয়েছে ঘেটু ঘেটু ইসে। এটা আপনি নাচের শিল্পী ছিলেন, ওনার সান্নিধ্য আমার মনে হয় না যে কোনো ব্রাঞ্চে এত, আমার মনে হয় যে হুমায়ুন আহমেদকে মূল্যায়ন করতে হলে আরো অপেক্ষা করতে হবে আপনাকে। এটা হচ্ছে আমার মনে হয় আপনাদের আরো অনেক অপেক্ষা করতে হবে তাকে যদি মূল্যায়ন করতে হয়, কারণ হুমায়ুনের একেবারে কাছে, একেবারে মহিরুর নিচে বসে আছে, এটা যদি দূরে না যান তা না হলে হবে না। ডক্টর ইজাজ আপনার কাছে এক মিনিট, মিলন ভাইয়ের কাছে এক মিনিট আমরা বিদায় নেব। আমি বলবো হুমায়ুন স্যার একজন শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ মানুষ। উনি যত বড় লেখক ঠিক তত বড় মানুষ। তার এই বিশালত্ব, ইয়েটা মানে কাছ থেকে দেখে আপনি সেটাই পাওয়া। ইমদাদুল হক মিলন। নইম, আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে মানুষের জন্য মৃত্যু, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু হচ্ছে একটা অমোঘ নিয়তি। এই নিয়তিটাকে অতিক্রম করবার সাধ্য কারোই নেই, মানুষের নেই। কিন্তু কোনো মানুষ তার মৃত্যুকে তার কাজের মধ্য দিয়ে জয় করেন। হুমায়ুন আহমেদ হচ্ছেন সেই মানুষ যিনি তার মৃত্যুকে জয় করেছেন, বাঙালির অন্তর জয় করেছেন। যতদিন বাঙালি জাতি আছে, সাহিত্যিক হিসেবে, লেখক হিসেবে তিনি নমস্য হয়ে থাকবেন। এটাই তার সম্পর্কে আমার মূল্যায়ন। ইমদাদুল হক মিলন, আপনার এই মন্তব্য দিয়েই আমরা শেষ করছি এই অনুষ্ঠান, কারণ আসলে এটাই বাস্তবতা আমাদের সবার কাছে মূল্যায়নের ক্ষেত্রে। একজন হুমায়ুন আহমেদ যার প্রতিটি বিষয়ে, প্রতিটি সাহিত্যের প্রতিটি শাখায়, এবং যিনি প্রত্যেকটা জায়গাতে এক সমান্তরাল জনপ্রিয়তা অর্জন করলেন। অনেক হয়তো একটি খাতে জনপ্রিয়তা পেলে আরেকটিতে পান না, একটিতে গেলে আরেকটির হয় না। প্রিয় দর্শক, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে একজন সাহিত্যের প্রবাদ পুরুষ বলি। আর আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমাদের চলচ্চিত্র, আমাদের সঙ্গীত, আমাদের বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তোলা, বাংলাদেশকে নতুন করে মানুষের সামনে তুলে ধরা, বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোকে এবং গ্রামীণ পরিবেশকে, গ্রামীণ সঙ্গীতকে, গ্রাম বাংলাকে, টোটাল বাংলাদেশকে নতুন করে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিটি ক্ষেত্রে একদম নতুনভাবে তুলে আনার একজন কারিগর ছিলেন হুমায়ুন আহমেদ। তার মৃত্যু, যে কথাটা ইমদাদুল হক মিলন বললেন, মৃত্যু অনেক সময় কর্ম জয় করে ফেলে একজন মানুষের। হুমায়ুন আহমেদও তার মৃত্যুকে জয় করছেন তার কর্ম দিয়ে। বাংলাদেশের মানুষ তাকে এখন স্মরণ করে, এবং মৃত্যু হয়তো সারা জীবন মানুষ স্মরণ করে যাবে যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে। তিনি আমাদের এই বাংলাতে শুধু নয়, বাংলা ভাষাভাষী পৃথিবীর যেখানে সেখানে একজন হুমায়ুন আহমেদ জনপ্রিয় নাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।